হ্যালো এভরিওয়ান, রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসতে পারে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আমি আজকে তোমাদেরকে যে বিষয়ে বা যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা আগে প্রথমে বলে দিই। আমার 8 মান্থ প্রেগনেন্সি রানিং চলছে আর কি। তো 8 মান্থ প্রেগনেন্সিতে কি কি হয় আজকে আমি সেই টপিকে কথা বলবো, মানে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। লাস্ট আমি বলেছিলাম যে 8 মান্থের শুরুতে আমাদের এই এখন যেহেতু 30 উইক পার হয়ে গেছে, তাই 30 উইক পার হয়ে গেলে পরে ডক্টররা নিজেরাই বলে থাকেন যে 2 উইক পর পর ওখানে ভিজিটে যেতে হয়, মানে 2 উইক অর্থাৎ ওই 15 ডেজ বাদে বাদে ভিজিটে যাওয়ার কথা বলে থাকে। তো ন্যাচারালি আমাদের সেই ডেটটা এসেছে, আবার আমরা যাব। 2 উইক আগে একবার লাস্ট টাইম দেখিয়ে এসেছিলাম, এখন আবার সময় হয়ে এসেছে। আর 8 মান্থ তো চলছে। আর এখন আমাদের এই ডেটটা আছে সামনের ফ্রাইডেতে অথবা থার্সডেতে, দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আমরা প্ল্যানও করব বলে ডিসাইড করেছি। তো যাব। আর আমরা এখানে যেই লোকেশানে থাকি এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেট হলো রাজস্থান, আর যেখানে থাকি সেটা হচ্ছে এটা বালোত্রা ডিস্ট্রিক্ট, মানে এটা হচ্ছে যোধপুর থেকে আমাদের এখানকার ডিস্টেন্স হচ্ছে প্রায় 100 কিলোমিটার মতো। 100 কিলোমিটার এক্স্যাক্টলি না, 80 কিলোমিটার মতো। তো আমি আমার যে হসপিটাল, যে ডক্টর, সেটা রয়েছে যোধপুরে। তো এটাই আর কি ভাবনা চিন্তার মতো বিষয় যে এখানে বালোত্রাতে, বালোত্রা এই ডিস্ট্রিক্টে আর কি হসপিটালের অপশান আছে, সরকারি হসপিটাল। বাট আমার তো অনেক কিছুর কমপ্লিকেশানস রয়েছে, তো ডেলিভারির ব্যাপারটা আমরা কিন্তু ডিসাইড করেছি যে যোধপুরের লোকেশানে আমরা ডেলিভারির ডিসিশনটা নিয়েছি। তো সেই কারণে তোমরা প্লিজ কমেন্ট করো। আমরা একটু কনফিউশনে আছি। এখানে লোকালেও একটা হসপিটাল রয়েছে, তো লোকালের হসপিটালের ওপর কোনো ভরসা হচ্ছে না, যেহেতু এখানের থেকে মানে বহুগুণ বেটার হচ্ছে যোধপুরের লোকেশানের যে কোনো হসপিটাল। আর আমি যেখান থেকে দেখাচ্ছি যোধপুর বসুন্ধরা হসপিটাল থেকে দেখাচ্ছি, শুরু থেকেই সেই ডক্টরের আন্ডারেই রয়েছি। হ্যাঁ, আমার কিছু এমার্জেন্সি সিচুয়েশানে আমি লোকালেও দেখিয়েছিলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আমরা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে ডেলিভারির ব্যাপারটা কিন্তু যোধপুরে ওই বসুন্ধরাতে করব বলে ডিসাইড করেছি। তো এটাই ব্যাপার, যেহেতু এখান থেকে যেতে 2 ঘন্টা মতন লাগে গাড়িতে করে গেলে, 80 কিলোমিটারের এই জার্নি, জানি না লাস্ট ডেলিভারির টাইমে আর কি পেন উঠলে পরে অতক্ষণ সহ্য করা যাবে কি না, আমাকে ট্রাভেল করে নিয়ে যাওয়া যাবে কি না সেটা একটা কোয়েশ্চেন মার্ক। অ্যাম্বুলেন্সে নেবে কি না, নর্মাল যে গাড়িতে করে আমরা যাই, নাকি অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে, নাকি লোকালেই আমরা ইমার্জেন্সি কন্ডিশন বুঝে লোকালেই অ্যাডমিট করে দেবে, সেটাও সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে পুরোটাই। তো সেই জায়গাটা নিয়ে একটু টেনশানে আছি আপাতত। আর এটা তো অ্যাকচুয়ালি আমার যেটা চলছে, যে পিরিয়ডটা চলছে সেটা হচ্ছে 32 উইকস আমি পা দিয়েছি। 32 উইক্সের পরেও আরও পথ যেতে হবে। ডক্টর অ্যাকচুয়ালি 34 উইক্সের পর একটা ডিসিশানে আসে। এখনকার ব্যাপারগুলো, কনসেপ্টটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ডক্টরদের। তো 34 উইক্সের পরে, আর যেহেতু আমার কিছু কমপ্লিকেশানস রয়েছে, মানে ফাইব্রয়েড রয়েছে, তারপরে গল ব্লাডার স্লাজ রয়েছে, বিভিন্ন সমস্যা এগুলো রয়েছে, যেহেতু ব্লোটিংয়ের সমস্যা রয়েছে, সেই কারণে ওরা বলেছিল এর আগে যে 34 উইক্সের পর একটা ওরা দেখবে আর কি, যে কি ডিসিশন নেওয়া যায় মানে ডেলিভারির ব্যাপারে। তো দেখা যাক, সেটা নিয়েও একটু টেনশনে আছি আমরা।
কোথায় ডেলিভারি করানো হবে সেটা নিয়েও আলটিমেটলি যে আমরা তার আগে থেকেই ওখানে চলে যাব কি না, যোধপুরে গিয়ে মানে গোটা একটা সপ্তাহ গিয়ে স্টে করবো কি না। যদি একটা সপ্তাহ গিয়েও ওখানে স্টে করি তাহলে আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি অফিস ও রিফাইনারিতে, এখানে রাজস্থানের রিফাইনারি প্রজেক্টে রয়েছে, এলএনটি কোম্পানিতে সার্ভিস করে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। তো এখান থেকে বালোত্রা থেকে ওর ডেলি প্যাসেঞ্জারি করাটাও খুব হেকটিক। আর আমাদের এক সপ্তাহের মধ্যে নিলে হয়তো হোটেলে নিতে হবে, এক সপ্তাহের মধ্যে কোথায় কি ভাড়া পাবো সেটাও একটা ডাউট মার্ক রয়েছে। তো সব কিছু নিয়ে একটা হচপচ সিচুয়েশানে রয়েছি। কি করলে বেটার হবে তোমরাও আমাদেরকে সাজেশন দিতে পারো, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে ডেলিভারির ডেটটা ডক্টর দিলেন তার আগে থেকে আমরা কিছু প্ল্যান করবো কি না, মানে ওখানে গিয়ে স্টে করার কথা ভাববো কি না। আর তাই যদি হয় তো হাজব্যান্ডের অফিস যেহেতু বালোত্রাতে, তো সেখানেও আমাদের ওয়েট করতে হবে। আমরা যদি ওখানেও থাকি, যোধপুরের লোকেশানেও থাকি, আমি তো ধরো যোধপুরে থাকবো আর হাজব্যান্ডকে তো এভরিডে আসতে হয় অফিসে। হঠাৎ করে আমি ফোন করলাম এমার্জেন্সি সিচুয়েশান বুঝে, তো ওকে যেতেও তো হবে এতটা ডিস্টেন্স জার্নি করে, তবে তো গিয়ে না আমাকে অ্যাডমিট করবে। আর হ্যাঁ, আমার সাথে মা আছে, বা মা কিন্তু আমার ঘরকুনো টাইপ, খুব একটা বাইরে বেরোতে হ্যাবিচুয়েটেড নয় এখানের বাইরের লোকেশানে। তো সেটা কতটা কি সাপোর্ট পাবো সেটা একটা কোশ্চেন মার্ক আর কি। তো হয়তো হাজব্যান্ডের জন্য ওয়েট করতে হবে, অফিস থেকে ফিরবে দেন আমাকে অ্যাডমিট করতে হবে। তো ওখানে থাকার না থাকার সমানই প্রায় বলতে পারো। কি করলে ভালো হয় ব্যাপারটা এখনও ঘেটে আছে, আমাদের কাছে ক্লিয়ার না, নাকি এখানেই থেকে যাব, সিচুয়েশান বুঝে এগোবো, বুঝতে পারছি না কিছুই। তোমরাও প্লিজ সাজেশান দিও, তোমরাও কিছু কমেন্ট করো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এটাই। আর যেটা আমি টপিক শুরু করেছিলাম যে বিষয়টা আলোচনা করব বলে, সেটা চলো শুরু করা যাক। 8 মান্থে এখন তো অনেকটা বেবির সাইজটা ইনক্রিজ হয়, মানে অনেকটা হারে, যে এতদিন ধরে যে সাইজে বেড়েছে সেই সাইজ থেকে এখন অনেকটা সাইজে বেড়ে যায়। মানে এই লাস্টের 2 মান্থ 3টে মান্থ কিন্তু বেবির যে সাইজ সেটা কিন্তু মারাত্মকভাবে ইনক্রিজ হতে থাকে। তো এই সময়টাতে খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আর এই সময় যদি খেতে না পারা যায় তো বেবির ওয়েটটাও কম আসে। তো আমার ক্ষেত্রে সেটাই হচ্ছে, আমি বমি করছি না। থ্রু আউট প্রেগনেন্সির আমার কোথাওই বমি হয়নি, শুরুর দিকে হয়েছিল অল্প, সেটা 3rd মান্থে হয়েছিল। আর এখনও আমার কোনো বমির ব্যাপার নেই। যেটা প্রবলেম হচ্ছে সেটা ব্লোটিংয়ের প্রবলেমটা আগাগোড়াই যেমন ছিল তেমনই রয়ে গেছে, এবং প্রচুর এখন যেহেতু বেবি সাইজ ইনক্রিজ হচ্ছে, বাড়ছে, সেই কারণে কিন্তু প্রচুর হেভিনেস ফিল করছি পেটে, প্রচুর টাইট হয়ে যাচ্ছে, প্রচুর মানে টাইট হয়ে যাওয়ার কারণে খেতে পারছি না ঠিকভাবে। তো খাওয়াটাকেও আমার ব্রেক করে করে খেতে হচ্ছে। মানে একবারে যে লাঞ্চটা আমি করি সেই লাঞ্চটাকে হয়তো 2 ভাগে ভাগ করে নিয়েছি, আধ ঘন্টার ডিফারেন্সে বা 1 ঘন্টার ডিফারেন্সে। তো এভাবেই আমি খাচ্ছি। আর যেটা ইম্পর্ট্যান্ট আমার বলে মনে হয় যে এই সময়টাতে আয়রন খুব ইম্পর্ট্যান্ট। আমি যারা আমার এই জার্নির সাথে যারা এই জার্নির ভিতর দিয়ে যারা যাচ্ছ আর কি আমার সাথে, তো তারা প্লাস যারা প্ল্যান করছো তাদেরও শুনে রাখাটা এটা ইম্পর্টেন্ট। এই লাস্টের দিকেও কিন্তু শুরুর থেকেই দরকার, বাট এই লাস্টের দিকে আয়রন কিন্তু প্রচুর মাত্রা দরকার। তো আয়রন রিচ ফুড খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, ফাইবার রিচ ফুড খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। যেহেতু প্রেগনেন্সির হরমোন অর্থাৎ প্রজেস্টেরন হরমোন এই সময়টাতে প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেই কারণে কিন্তু একটা কনস্টিপেশনের চান্সেস আসে। প্রথমে আমি ভাবছিলাম যে আমার মেডিসিন থেকে কনস্টিপেশন হচ্ছে বুঝি, কিন্তু মেডিসিনও আমি 2 দিন স্টপ করে দেখেছি, না মেডিসিন থেকে কনস্টিপেশন আসছে না, অ্যাকচুয়ালি কনস্টিপেশনটা এমনিই আসছে, ন্যাচারালি আসছে। তো এতদিন পটি সমস্যা হয়নি, মোশন ক্লিয়ার হয়ে যাচ্ছিল। শুরুতে একটা ছিল প্রবলেম সেটা জানি, মাঝেও একটা প্রবলেম এসেছিল, আবার চলে গেছিলো, দেন আবার ঠিকঠাক হচ্ছিল, এখন আবার গিয়ে কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে মারাত্মকভাবে। তো আমি এনিমা নিয়েছি, তবে আমার ডক্টরের পরামর্শে আমি নিয়েছি সেটা এনিমা। তোমরা অবশ্যই এরকম কোনো সিদ্ধান্তে মানে পৌঁছানোর আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবে। নিজেরা পাকামি করে কিছু করতে না যাওয়াটাই বেটার, সেটা বেবির জন্য খারাপ, তোমার জন্যও খারাপ। তো সেটা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়ে, ডক্টর যদি পারমিশন করে তবে এনিমা নিতে পারো। তো আমি এনিমা নিয়ে 2 দিন
পটি আমার ক্লিয়ার করেছিলাম, মোশন ক্লিয়ার করিয়েছিলাম। দেন পরে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে কুমড়ো শাক খেলে পরে, বা ওই কি বলবো, প্রচুর ফাইবার রিচ ফুড খেলে পরে। ফাইবার রিচ বলতে ফাইবার অনেক কিছুর মধ্যেই আছে, তার মধ্যে কিন্তু যেটা সবজি বা ফ্রুট, যেটা ফ্রুটের থেকেও সবজি যেটা না, সেটা শাক সবজিটা এভরিডে কনজিউম করা উচিত, তবেই কিন্তু গিয়ে তোমার ওই কনস্টিপেশনের প্রবলেমটা ক্লিয়ার হবে। আমাদের মাথায় কনসেপ্টে আমাদের এটাই আছে যে ভাত প্রচুর পরিমাণে খেতে হবে, তবে বুঝি এত করে খেতে হবে, তবে বুঝি বেবির সাইজ ইনক্রিজ হয়, একদমই না। যেগুলো বরঞ্চ নিউট্রিশন আছে সেগুলো বেশি পরিমাণে খেতে হবে। যেগুলোতে ভাতে কি আছে, ভাতে তো কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, ফাইবার আছে, তবে কতটা সেটা ভাত খেলে তুমি, যেটা না তোমার মোশনটা ক্লিয়ার হয়েছে তার পরিমাণে তুমি ভাতের পরিমাণ কম রেখে যদি ওই ফাইবারের যে সবজিটা, ভেজিটেবলসটার পরিমাণ যদি তুমি বাড়িয়ে নাও খাবারের তালিকাতে, তাহলে কিন্তু তোমার কনস্টিপেশনের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি দুদিন থেকে এটাই এক্সামিন করছিলাম যে ওই কুমড়ো বা কুমড়ো শাক বা পালং শাক এই জাতীয় শাক সবজি খেলে পরে কুমড়োতেও পটি ক্লিয়ার করে। প্রচুর পরিমাণে সিদ্ধ কুমড়ো, মানে কুমড়োর হ্যাঁ কারি বানিয়ে সবজি বানিয়ে তোমরা অবশ্যই খেতে পারো, অথবা কুমড়ো সিদ্ধ করে, সামান্য সিদ্ধ করে একটু সামান্য নুন দিয়ে কিন্তু তোমরা ভাতের সাথে খেতে পারো বেশ অনেকটা কোয়ান্টিটিতে, তবে কিন্তু এই কনস্টিপেশনের সমস্যা কিন্তু চলে যাবে। সেই সাথে আমি যেটা কনজিউম করছি সেটা হচ্ছে ইসবগুল। অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবে, তো ডক্টর অবভিয়াসলি এটা অ্যালাউ করবে, কারণ এটা একটা ন্যাচারাল হার্ব। তো এটা তো নাহি কোনো কেমিক্যাল, তো ইসবগুল তো নেওয়াই যেতে পারে কনস্টিপেশনের জন্য। সেটা রাতের বেলাতে ঈষদুষ্ণ জলের মধ্যে গুলে 1 চামচ মতো সেটাকে কনজিউম করতে পারলে ভালো। অনেক সময় সেটাতেও কাজ দেয় না, সেই জন্যই আমি বলছি, বারবার জোর দিচ্ছি ওই শাকসবজির ওপরে। শাকসবজি যদি এভরিডে আমরা খাই, অবশ্যই আমাদের বডিটা ক্লিয়ার হয়ে যায়। তো এটাই। আর আরেকটা ব্যাপার, বেবির মুভমেন্টের কথা বলি। আমার থ্রু আউট প্রেগনেন্সিতে কোথাও গিয়ে আমি বেবির মুভমেন্ট যে ফিল করিনি এমনটা নয়। আফটার 4 মান্থে আমি বেবির মুভমেন্ট ফিল করছিলাম অল্প অল্প করে, 5 মান্থের পর থেকে বেশি বেশি করে, 6 মান্থ, 7 মান্থ, 8 মান্থে ইকুয়ালি আমি এখনও বেবির মুভমেন্ট ঠিকঠাকই যেরকম মাত্রায় মুভমেন্ট করা উচিত সেরকমই করছি, ফিল করছি। তো বেবির মুভমেন্টটাই ছিল এটা। আর যেহেতু এখন সাইজে ইনক্রিজ হয় প্রচুর পরিমাণে, তো মনে হয় যে পুরো একদম বুক অবধি উঠে গেছে, খেতে বসলে মনে হয় একদম বুক অবধি ঠাসা রয়েছে। তো ন্যাচারালি পেটটা বেলুনের মতো ফুলতে থাকে। যেহেতু সাইজটা এখন ইনক্রিজ হচ্ছে, পেটে চাপও পড়ছে, উপর থেকে উপরেও চাপ পড়ছে, মানে খাওয়া যাচ্ছে না। তো খাওয়াটাকেও সেই সময় যদি তুমি খাওয়াটাকে ব্রেক করে খাও, মানে ভাগ ভাগ করে নিয়ে লাঞ্চটা খেলে, হয়তো 2 ভাগে ভাগ করে নিয়ে লাঞ্চটাকে খেলে 1 ঘন্টার গ্যাপ করে, তো সেটা হলে খাবারটা কনজিউম করতে মানে প্লাস ডাইজেস্ট করতে কিন্তু মানে সুবিধা হবে। তো এটা একটা ব্যাপার। আর সেই সময়টাতে বলেই দিলাম, আয়রন রিচ খাবার খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, ফাইবার রিচ খাবার খাওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট। আর আয়রন খেলে আয়রন অ্যাবজর্ব তবেই হয়, দেখেছি আমি যেটা, যে আয়রনের সাথে যদি তুমি ভিটামিন সি খাও বেশি পরিমাণে, মানে ধরো পালং শাকের তরকারি খাচ্ছ, তার মধ্যে যদি একটু লেবুর রস ফেলে দিয়ে খাও মেখে, সেটা কিন্তু অ্যাবজর্ব হবে বডিতে, মানে ভিটামিন সি দিয়ে খেলে আয়রনটা অ্যাবজর্ব হয়ে যাবে। আর তাতে করে আমাদের হিমোগ্লোবিন রেটটাও বাড়বে আর আয়রনের রেটটাও বাড়বে। তো এটাই, দ্যাট ইজ ইট। অ্যান্ড সেই সাথে যেটা বলার ইম্পর্টেন্ট জিনিস, আর সেটা হচ্ছে আমরা হয়তো এই সময়টাতে প্রচুর চিন্তিত হয়ে থাকি, তো আমি নিজেও প্রচুর চিন্তিত। তো এটার থেকে বেরোনোর জন্য আমাদের একটাই উপায়, স্ট্রেস ফ্রি থাকতে হবে আমাদের, কেননা স্ট্রেস নিলে পরে সেটার এফেক্টটা বেবির উপরেই গিয়ে পড়বে, আর যেটা বেবির জন্য হার্মফুল হবে। কাজে আমরা স্ট্রেস না নিয়ে বরঞ্চ এই ব্যাপারটাকে কি হবে করে এই সমস্ত চিন্তা মাথার থেকে বার করে, যতই কমপ্লিকেশানস থাকুক না কেন, কি করে আমি ভালো হব, বা আমি এরকমই একটা পজিটিভ ওয়েতে চলতে হবে যে আমি ভালো হবে বা ভালো হতে চলেছে, আমার সাথে কিছু একটা ভালো কিছু হতে চলেছে। তো এরকম পজিটিভ থিঙ্কিং নিয়ে এগোতে হবে। আর একটু যেটা যার মধ্যে যা গুণাবলী আছে, কিছু ক্রিয়েটিভিটি যদি থাকে তোমাদের মধ্যে, সেই ক্রিয়েটিভিটির কাজগুলোকে তোমরা এই সময়টাতে অ্যাপ্লাই করতে পারো। মানে
কেউ হয়তো সেলাই ভালো জানে, হাতের কাজ ভালো জানে, বা আর্ট, বিভিন্ন ধরনের আর্টের কাজ, যেমন আঁকা হতে পারে, যে বিভিন্ন ধরনের হাতের কাজ হতে পারে, যে কোনো আর্টিস্টিক কাজ। তো সেই ধরনের কোনো তোমরা মানে ক্রিয়েটিভিটির সাথে যুক্ত হতে পারো, যেটা কিন্তু বেবির কনসেন্ট্রেশন এবং ব্রেন ডেভেলপমেন্টেও হেল্প করবে, এবং পরবর্তী সময় কিন্তু তোমার বেবি ভীষণ ইন্টেলিজেন্টও হবে, এবং সেই সাথে তার ভিতরেও কিন্তু সেই মনোসংযোগটা তৈরি হবে। এবং সেই সাথে যাদের যেরকম গুণাবলী আছে, কেউ গান গেয়ে শোনাতে পারো, গান গাইতে পারো, মিউজিক শোনা, খুব লাইট সফট সাউন্ডের মিউজিক যেটা, সেটা বেবিকেও শোনাতে পারো, প্লাস নিজে শুনতে পারো, প্লাস বেবিকেও শোনাতে পারো পেটের কাছে নিয়ে, খুব জোরে লাউড ভয়েসে নয়, একদমই সফট সাউন্ডের, সফট মিউজিকের কথা বলছি আমি। আর সেই সাথে অথবা নিজে গান গেয়ে, যাদের নিজেরা গান গাইতে পারো, নিজে গান গেয়ে আবৃত্তি করে, যাদের আবৃত্তি জানো, যারা আবৃত্তি করতে পারো, আবৃত্তি করে বা ভালো বুকস পড়ে নিজেকে মোটিভেট করতে পারো, প্লাস বেবিকেও কিন্তু, বেবির কনসেন্ট্রেশন এবং ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু এভাবে হেল্প করতে পারো। আরেকটা যেটা এই সময়টাতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ভীষণ ইম্পর্ট্যান্ট। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু অবশ্যই যে কোনো উদ্ভিজ্জ থেকে পেতে পারো, যেমন চিয়া সিড হতে পারে, ওয়ালনাট হতে পারে। তাছাড়া ওয়ালনাট, তারপরে চিকেন, তারপরে হচ্ছে তোমার ডিম, মানে যেটা আমাদের পোলট্রির ডিম আমরা বলে থাকি, বা দেশি মুরগির ডিম যেটাই বলি না কেন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, সেগুলো আমরা কনজিউম করতে পারি। ওয়ালনাট খেতে পারি, যেটা বাচ্চার কিন্তু ব্রেন ডেভেলপমেন্টটা হেল্প করে। আর এই সময়ে শিশুর কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে সিক্স সেন্স ক্রিয়েট হয়। তো এই সময়টাতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো দেখবে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার তোমরা খাওয়ার চেষ্টা করবে। মাছ, মেন জিনিসটা যেটা, আমরা তো বাঙালিরা ফিশ বেশি খায়, তো ওটাতেই মোটামুটি কাজ চলে যাওয়ার কথা। ফিশ, প্রচুর পরিমাণে ফ্রেশ ফিশ খাও, তাতেই হবে। আর ডিম খাও, যারা ডিম কনজিউম করতে পারছো, আমি রোজ পারছি না, তবে মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি ডিমটা। তো ডিমেও কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। তো এগুলোই। আর সেই সাথে যেই জিনিসটা বললাম, অবশ্যই কিন্তু তোমরা নিজেদের মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো আছে সেগুলোও করার চেষ্টা করো। পড়াশোনা, ভালো গল্পের বই পড়া, আমি যেমন রিসেন্ট পড়ছি মেরি কমের বইটা পড়ছি আমি। তো এটা হচ্ছে বায়োগ্রাফি। তো এটা আমি কমপ্লিট করব বলে ডিসাইড করেছি। আমার পুরো মানে এই 2 সপ্তাহের মধ্যে পুরো বইটা মোটামুটি আমি কমপ্লিট করে ফেলবো, আশা রাখছি। তো এটাই আর কি। আর সেই সাথে তোমরা চ্যান্ট করতে পারো, মর্নিংয়ে উঠে ডিপ ব্রিদিং করতে পারো। ডিপ ব্রিদিংয়ের সাথে সাথে যে কোনো তোমরা যে কোনো মন্ত্রকে কিন্তু চ্যান্ট করতে পারো। তো এগুলো ভীষণ স্ট্রেস ফ্রি রাখতে হেল্প করবে, আমাদেরকে ডিপ্রেশন কাটাতে হেল্প করবে, এবং আমাদের মানসিকভাবে অনেক বেশি সতেজ রাখবে। এবং যেটার এফেক্টটা, ভালো এফেক্টটা কিন্তু বেবির উপরে পড়বে, মানে বেবির কনসেন্ট্রেশন এবং ব্রেন ডেভেলপমেন্টও হেল্প করবে। বাস দ্যাট ইজ ইট। আজকে ব্লগটাকে এখানে এন্ড করবো, আর কথা নয়, অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা। আজকের মতো টাটা। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নিতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। এখনের মতো টাটা।